Good morning, everyone. Today's topic of discussion is case control study. সো এর আগে আপনাদের এপিডেমিক্যাল স্টাডির সম্বন্ধে একটা প্রিলিমিনারি ধারণা হয়ে গেছে। তো আপনারা জানেন এপিডেমিক্যাল স্টাডি ইউজুয়ালি দু রকমের, একটা অবজারভেশনাল, একটা এক্সপেরিমেন্টাল। অবজারভেশনাল মিনস যেখানে আমরা শুধু অবজার্ভ করছি, আর এক্সপেরিমেন্টাল মিনস যেখানে রিসার্চার নিজের থেকে কিছু রিসার্চ বা ইন্টারভেনশন করছে। সো এটা যাওয়ার আগে ফার্স্ট আমরা একটা ওভারঅল স্ট্রাকচার দেখে নিই। কেস কন্ট্রোল স্টাডি যাওয়ার আগে তার রিক্যাপিচুলেশন হবে। তা আমরা এপিডেমিক্যাল স্টাডি ডিফারেন্সটা কীভাবে করি। ফ্রম দ্য ডেফিনেশন অফ দ্য এপিডেমিক্যাল স্টাডি আমরা জানি, through the epidemiological study we try to find out the distribution and determinants of health, how the disease is distributed according to the time, place and person, and what are the factors determine those diseases. So the two part epidemiology definition দুটো পার্ট, একটা আছে ডিস্ট্রিবিউশন, একটা আছে ডিটারমিনেন্টস। ডিস্ট্রিবিউশনটা ফাইন্ড আউট করার জন্য আমাদের করতে হয় ডেসক্রিপটিভ এপিডেমিওলজিক্যাল স্টাডি, যেখানে আমরা ডিসক্রাইব করি ডিজিজটাকে টাইম, প্লেস, পার্সন দিয়ে, এবং আলটিমেটলি একটা হাইপোথিসিস ফর্মুলেটেড হয়। সো হাইপোথিসিস দ্যাট মিনস দ্যাট ইজ ইয়েট নট প্রুভড বাট উই আর সাসপেক্টিং সামথিং। তো একটা হাইপোথিসিস জেনারেট হচ্ছে থ্রু ডেসক্রিপটিভ এপিডেমিওলজিক্যাল স্টাডি, কিন্তু এখন সেটা প্রুভ হয়নি। তো সেটা প্রুভ করার জন্য আমাদের কী করতে হয়, ফার্দার নেক্সট স্টেপ হচ্ছে সেই হাইপোথিসিসটাকে টেস্ট করা, টেস্টিং অফ হাইপোথিসিস। দ্যাট থ্রু টেস্টিং অফ হাইপোথিসিস আমরা জানতে পারি যে ওই ফ্যাক্টরটা যেটাকে আমরা সাসপেক্ট করছি একটা ডিজিজের কারণ হতে পারে, সেটা কতটা অ্যাসোসিয়েট আছে, কতটা ক্লোজনেস আছে, কতটা অ্যাসোসিয়েশন আছে, সেটা আমরা অ্যানালিটিক্যাল স্টাডিতে জানতে পারি। যেরকম কেস কন্ট্রোল বা কোর্স স্টাডি, যেটা একটা আজকে কেস কন্ট্রোল স্টাডিটা যে ডিসকাস করবো সেটা একটা ওয়ান টাইপ অফ অ্যানালিটিক্যাল স্টাডি। তাহলে সেই অ্যানালিটিক্যাল স্টাডি যেটা আজকে আমরা ডায়াগনোসিস করব, তো সেটা অনেক সময় মনে হতে পারে যে প্রুভ হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি প্রুভ করার জন্য আমাকে আরেকটা স্টেপ দিতে হবে, দ্যাট ইজ দ্য এক্সপেরিমেন্টাল স্টাডি অ্যাকচুয়ালি। ওকে, এক্সপেরিমেন্টাল স্টাডি যেখানে শেষ হচ্ছে সেখানের পরে আরও কয়েকটা স্টেপ থাকে, যার পরে আমরা একদম কনফার্ম হই ওই ফ্যাক্টরটা ডিজিজটার সঙ্গে অ্যাসোসিয়েশন কিনা, সেটা পরে যাচ্ছে। একটা এক্সাম্পল দিলে খুব সহজেই বোঝা যাবে, যেটা কমন এক্সাম্পল সেটাই আমরা দিচ্ছি। স্মোকিং কজ দ্য লাং ক্যান্সার, ঠিক আছে, এটা একটা এস্টাবলিশ প্রুফ। তো সেটা কী করে এলো, ফার্স্ট যখন একটা ডেসক্রিপটিভ এপিডেমিওলজিক্যাল স্টাডি করা হয়েছিল, তখন দেখা গেছিলো হয়তো একটা গ্রুপ অফ লাং ক্যান্সার পেশেন্টের মধ্যে হয়তো 80%ই স্মোকার, এর থেকে সাসপেক্ট হয়েছিল, কিন্তু তখন সেটা প্রুভ হয়নি, সেটা হাইপোথিসিস ছিল। কিন্তু এটা তো এরকমও হতে পারতো যে আমি যেই সব পেশেন্টের ওপর কাজ করেছি তারা ওরকম কালচার বা বিলিফ থেকে এসে বা এরকম এরিয়া থেকে আমরা নিয়েছি, সেখানে ম্যাক্সিমাম স্মোকার, সেটা ফ্যাক্টর কী করে বুঝবো? তো সেটা বুঝতে গেলে আমরা নেক্সট স্টেপে একটু টেস্ট করলাম। কী করে টেস্ট করলাম? টেস্টটা রিসার্চার নিজে করলো না, একটা গ্রুপ অফ পপুলেশন নিল যাদের লাং ক্যান্সার আছে, আর একটা গ্রুপ অফ পপুলেশন নিল যাদের লাং ক্যান্সার নেই। এইবার তাদের মধ্যে হিস্ট্রি নিয়ে দেখলো তাদের মধ্যে কত পার্সেন্ট লোকের স্মোকিং হ্যাবিট আছে। এবার যদি আমরা নর্মাল পপুলেশনের সঙ্গে, মানে একই জায়গায় হয়তো থাকে তারা, যে লাং ক্যান্সার পেশেন্টগুলো যে এরিয়াতে থাকে সে একই কালচারাল বিলিফ একই এরিয়া থাকে, হচ্ছে ওই আরেকটা গ্রুপ যাদের লাং ক্যান্সার নেই। এবার তাদের মধ্যে আমরা যদি স্মোকিং হিস্ট্রি নিয়ে দেখি এবং তাদের পার্সেন্টেজ দেখি, তারপরে হয়তো সেখানে দেখা গেল, এক্ষেত্রেও দেখা যাচ্ছে লাং ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে হয়তো 80% বা 85% কেসে স্মোকিং হ্যাবিট আছে, এবং যারা পেশেন্ট না, যারা সুস্থ বা অন্য কোনো মরবিড কন্ডিশন আছে, তাদের ক্ষেত্রে স্মোকিং হ্যাবিটটা অনেক কম, 20% বা 30%। তাহলে সেই ক্ষেত্রে আমার সাসপেক্টটা আরও মানে কনফার্ম হচ্ছে, আরও সাসপেক্টটা বাড়ছে যে হ্যাঁ আমি ঠিকই ভাবছিলাম। তাহলে সেটাকে বলে অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি। এইবার তারপরে আমরা সেটাকে প্রুফ করার জন্য, এখন কিন্তু প্রুভ হচ্ছে না, এটা কিন্তু বাই চান্স এটা আমার ফাইন্ডিং হতে পারে,
যে বাই চান্স হয়তো আমি সেরকমভাবেই আমি নন পেশেন্ট গ্রুপ মানে কন্ট্রোল গ্রুপ এইভাবে সিলেক্ট করেছিলাম যেখানে ওই ধরনের কম পার্সেন্টেজ এসছে, সেটা হতেই পারে বাই চান্স। তো এখনও কিন্তু পুরোপুরি প্রভাবে কিন্তু সাসপেক্টটা আমার বেড়েছে, সেটা প্রুভ করার জন্য আমি এবার সাহস করছি এক্সপেরিমেন্টাল স্টাডি করার জন্য, মানে অ্যানালিটিক্যাল স্টাডি আমাকে সাহস দিচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি করার জন্য। তা বেসিকটা তাহলে আমরা এক্সপেরিমেন্টাল স্টাডিতে যেটা করব, আমরা একটা গ্রুপ নেব যাদের আমি এক্সপোজ করব, মানে স্মোকিং করতে বলবো, আর একটা গ্রুপকে আমরা বলবো স্মোকিং করতে না। তাদের যদি আমি ফলো আপ করি বছরের পর বছর, তাদের মধ্যে দেখবো কজনে লাং ক্যান্সার ডেভেলপ করছে বা করছে না, তখন আমার প্রুভ হবে যে লাং ক্যান্সার স্মোকিং করছে কি করছে না। হয়তো ইন দ্য মিন টাইম আমরা বারবার চেক করবো, যখন ক্লিনিক্যালি দেখছি যে ক্যান্সারাস চেঞ্জেস হচ্ছে, তখন তার আমি স্মোকিংটা ইনহিবিট করে দেখলাম, কমিয়ে দেখলাম তার লাং ক্যান্সার চেঞ্জগুলো আবার রিভার্ট করছে কিনা। তো এরকম বিভিন্নভাবে আমরা বাইরের থেকে ইন্টারভেনশন দিয়ে বা বাড়িয়ে কমিয়ে সেটাকে এক্সপেরিমেন্ট করে ডিটারমাইন করতে পারবো যে হ্যাঁ এই ফ্যাক্টরটাই এই ডিজিজটার পক্ষে রেসপন্সিবল। এইভাবে আমরা ডিটারমিনেন্ট বের করি এক্সপেরিমেন্টাল স্টাডির পরে। তো যদি আমরা স্টাডিগুলো দেখি আর কি পরপর কীভাবে স্টাডিগুলো আসছে, দেখতে পাবে ফার্স্ট একদম লোয়ার লেভেলে যেটা থাকে, আমরা বিভিন্ন জায়গা থেকে নোটিফাইড হই যে এই ধরনের ফাইন্ডিংস আসছে। সেগুলো কোনো নিউজ পেপারের থেকে খবর আসতে পারে, কোনো এক্সপার্ট তার পার্সোনাল প্র্যাকটিসিং লাইফ থেকে ইনফরমেশন দিতে পারে। সেগুলোর উপর বেস করে তখন রিসার্চাররা একটু ডিপেন্ড করে, হ্যাঁ এটা একটু সেপারেট টাইপ অফ কেস ফাইন্ডিং বা হতে পারে, তখন তার কেস সিরিজ বা কেস রিপোর্ট পেশ করে, এবং সেটার উপর ডিপেন্ড করে তৈরি হয় যে কিছু ডেসক্রিপটিভ স্টাডি করা হয়। সেখানে টাইম প্লেস পার্সন হিসাবে পুরো ডিজিজটাকে ডিসক্রাইব করে দেখা হয় এবং হাইপোথিসিস জেনারেট করে। সেখানে একটা আমরা সাসপেক্টেড ফ্যাক্টর বের করি এবং সেটা থ্রু কেস কন্ট্রোল স্টাডি এবং কোর্স স্টাডি মানে অ্যানালিটিক্যাল স্টাডির মাধ্যমে আমরা অ্যানালাইসিস করে দেখি বা হাইপোথিসটাকে টেস্ট করে দেখি যে কতটা অ্যাসোসিয়েটেড ওই ফ্যাক্টরটা ওই ডিজিজের সঙ্গে। তাহলে আমার সাসপেক্টটা আরও ক্লিয়ার হচ্ছে। এবং একদম ক্লিয়ার করার জন্য আমরা এক্সপেরিমেন্টাল স্টাডি, যেখানে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বলছে, সেটা করে দেখি যে ওই ফ্যাক্টরটাকে আমরা ইন্টারভেন করে দেখছি বা কখনো কমিয়ে দেখছি যে সত্যি রিচটা হচ্ছে কি না বা প্রিভেন্ট করা যাচ্ছে কি না। তো এরকম র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের ওপর করে দেখা যেতে পারে, এবং সেগুলো ফাইন্ডিংসটাকে একসঙ্গে মিলে আমরা অ্যানালাইসিস করি, সেটাকে বলে মেটা অ্যানালাইসিস, এবং আলটিমেটলি সিস্টেমিক রিভিউ করে আমরা একদম কনফার্ম হই যে হ্যাঁ এই ফ্যাক্টরটাই এই ডিজিজটাকে করছে, এবং আলটিমেটলি ওই ইনফরমেশনটা আমাদের বইতে আসে। এইভাবেই আমরা একটা ইনফরমেশন যখন বইতে ইনক্লুড হয় যে এই ফ্যাক্টরটা এই ডিজিজটা করছে, এত প্রসিডিওরের মাধ্যমে যাওয়ার পরেই কিন্তু হয়। তো আজকে আমরা এই বেসলাইন আলোচনাটা করলাম কেন এই ক্লিয়ারেন্সটা দরকার বোঝার জন্য। ফার্স্ট অ্যানালিটিক্যাল এপিডেমিক স্টাডি দু রকমের হয়, যেখানে আমরা হাইপোথিসিস টেস্ট করি, যেটা অলরেডি বলেছি, এবং এখানে দেখি স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন বিটুইন আ ডিজিজ অ্যান্ড সাসপেক্টেড ফ্যাক্টর। এখন দু রকমের স্টাডি আছে, কেস কন্ট্রোল স্টাডি অ্যান্ড কোর্স স্টাডি। কোর্স স্টাডির গুরুত্বটা একটু বেশি, আমরা কোর্স স্টাডিটা বেশি করি এবং যাচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যাচ্ছি, যখন স্ট্রাকচার বলবো তখন বোঝা যাবে। কেস কন্ট্রোল স্টাডিটা একটু ইজিলি ক্যান বি ডান অ্যান্ড ফিজিবল অলসো, কিন্তু একটু উইক। তো কেস কন্ট্রোল বা কোর্স স্টাডি হোয়াট এভার, কেন কীভাবে হাইপোথিসিস টেস্ট করে অ্যাকচুয়ালি সেটা আগে একটু জানতে হবে। সাপোজ আমরা একটা ডেসক্রিপটিভ স্টাডি করে জানলাম যে একটা লাং ক্যান্সার গ্রুপের মধ্যে স্মোকিং হ্যাবিটটা ইউজুয়ালি বেশি পাওয়া যায়। তো এটাকে যদি আমি টেস্ট করতে যাই, সেটাতে একটা জায়গা থেকে কেস ফাইন্ডিং আসছে, সেটা অন্য জায়গায় করলে অন্যরকম ফাইন্ডিং আসতে পারে। তো এবার আমার কাছে এত টাইমও নেই, এত ম্যান পাওয়ারও নেই, আমি বিভিন্ন জায়গায় টেস্ট করব। তা আমি কি ঠিক করলাম, ঘরে বসে আমি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে বলে দেবো আমি যদি একই রকম সেট আপে একই রকম পপুলেশনের ওপরে একই রকম স্টাডি যদি করি 100 বার, তাহলে কি প্রত্যেকবারই একই রেজাল্ট দেবে? যদি প্রত্যেকবারই একই রেজাল্ট দেয়, তার মানে এই ফাইন্ডিংটা বাই চান্স নয়, ঠিক তাই তো? আমরা কিভাবে একটা জিনিস মানে কনফার্ম হই, যখন একই ঘটনা বারবার রিপিট হয় তখনই তো আমি শিওর হই যে এই ঘটনাটা হ্যাঁ এটা করে। যেরকম একটা সুইচ বাটন টিপলে ফ্যান চলছে, তো এই ঘটনাটা একবার করে দেখলাম যে এটা হয়তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, কানেকশন ছিনানো হয়েছে, ওই সুইচটা টিপলেই এই ফ্যানটা চলছে, সেটা অ্যাক্সিডেন্টালি হয়তো হয়ে গেছে কোনো কানেকশানে। কিন্তু প্রত্যেকবার যদি আমরা ওই সুইচটা টিপে দেখি একই রকম ফাইন্ডিংস হচ্ছে, তখন আমরা কনফার্ম হ্যাঁ
এটার জন্য এটা হচ্ছে, মানে আমাদের লাইফে ডে টু ডে লাইফে যে কোনো জিনিস আমি কনফার্ম হই কীভাবে, যখন একই জিনিস রিপিটেড হয়। সেম থিং এখানেও, যখন একই জিনিস রিপিট হচ্ছে, মানে আমাকে একই স্টাডি বারবার করতে হচ্ছে না, আমি ঘরে বসে এরকম কি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে, সেটা আমরা করছি, যে টেস্টটা করলে আমাকে একটা পি ভ্যালু দেবে, মানে প্রবাবিলিটি ভ্যালু, মানে সেখানে সেটার ভ্যালুটার মাধ্যমে আমাকে বলবে যে আমি যদি এই সেটআপে এই স্টাডিটা আমি 100 বার করি, তার মধ্যে যদি 95 টাইমস বা তার থেকে বেশি টাইম যদি একই রকম রেজাল্ট দেয়, তাহলে স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা সিগনিফিকেন্ট, তার মানে এই ফ্যাক্টরের সঙ্গে এই রিস্কটা অ্যাসোসিয়েটেড আছে, দ্য স্ট্রং অ্যাসোসিয়েশন আছে। তো এইভাবে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো অ্যাপ্লাই করি। যখন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট পড়ানো হবে বা এগুলো পড়ানো, তখন ডিটেলসে বলা হবে। আমি জাস্ট বেসিক কনসেপ্টটা দিলাম। আমরা পি ভ্যালু দিয়ে সেটাকে আমরা ডিটারমাইন করি, যে আমরা টেস্টটাকে বারবার না করে আমরা জাস্ট ঘরে বসে অ্যাজিউম করি, দেখি যে এই টেস্টটা যদি বাই চান্স কিনা এখন নাকি ফাইন্ডিংটা সত্যি অ্যাপ্লিকেবল। যদি আমরা 100 বার রিপিট করতাম এই ধরনের স্টাডি, তাহলে 95 টাইমস বা তার থেকে বেশি একই রকম রেজাল্ট দিত কি দিত না, সেই জিনিসটা। এবার আমরা একটু স্ট্রাকচারটা দেখি, কেস কন্ট্রোল স্টাডি কীরকম দেখতে হয় অ্যাকচুয়ালি। আমরা প্রথমে কোর্স স্টাডিতে যাই। কোর্স স্টাডির ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কী করি, দুটো গ্রুপ নিই। দুটো গ্রুপ অ্যাকচুয়ালি আমরা নর্মালি কী হয়, প্রথমে কজ থাকে, তারপরে এফেক্ট হয়, মানে প্রথমে ফ্যাক্টরগুলো থাকে, তারপরে গিয়ে ডিসটা হয়। তো কোর্স স্টাডির ক্ষেত্রে তাই, প্রথমে আমরা দুটো গ্রুপ নিলাম, একটা গ্রুপকে যে ফ্যাক্টরটা সাসপেক্ট করছি সেটাকে এক্সপোজ করা, সেটা এক্সপোজড আছে, সেটা একটা গ্রুপ এক্সপোজ নয়, মানে এখানে স্মোকার গ্রুপ, এখানে নন স্মোকার গ্রুপ। তাদের আমি বছর পর বছর ফলো আপ করছি, এবং একটা বছর পর ফলো আপ করে দেখলাম তাদের মধ্যে কত লাং ক্যান্সার কেস ডেভেলপ করছে। এটা হচ্ছে কোর্স স্টাডির ডিজাইন। কিন্তু কেস কন্ট্রোল স্টাডির ডিজাইনটা কি পুরো উল্টো। আমাদের কেসগুলো অলরেডি হয়ে গেছে, আমার হাতে আর কিছু নেই, মানে তার কারণ খোঁজা কিছু নেই, তার হিস্ট্রি থেকে কারণ বের করতে হবে, যেরকম ইনভেস্টিগেটররা করে। তো অলরেডি আমাদের লাং ক্যান্সার কেস হয়ে গেছে, তো সিমিলার ক্যাটাগরির কিছু কন্ট্রোল কেস নিলাম, একই বয়সে, একই রকম তাদের লাইফস্টাইল, বা একই রকম তাদের রেসিডেন্ট এরিয়া, কিছু কিছু ক্রাইটেরিয়া ডিপেন্ড করে একই রকম কন্ট্রোল নিলাম, এবং তাদের হিস্ট্রি নিয়ে দেখলাম তার লাস্ট এত বছর আগে কী কী জিনিস, যেখানে স্মোকিং হ্যাবিটটা আমরা সাসপেক্ট করছি, স্মোকিং হ্যাবিটের হিস্ট্রি নেবো, তাদের স্মোকিং হ্যাবিট কী ছিল। দেখা গেলো যারা লাং ক্যান্সার এক্সপোজড আছে, তারা হয়তো একদম 10 বছর ধরে স্মোকিং করে যাচ্ছে, বা 20 বছর ধরে স্মোকিং করে যাচ্ছে, বা যারা কন্ট্রোলে আছে তাদের হয়তো স্মোকিং হ্যাবিটটা একদমই নেই, বা আছে হয়তো খুব কম, 4 বছর বা 5 বছর এরকম। তো এরকম বিভিন্ন রকম ফাইন্ডিং আসতে পারে। তো কেস কন্ট্রোল স্টাডি অ্যাকচুয়ালি রেট্রোস্পেক্টিভ, মানে পেছন দিকে যাচ্ছি, আমি হিস্ট্রিতে যাচ্ছি, যেখানে অলরেডি কেস হয়ে গেছে, দ্যাট মিনস এফেক্ট টু কজ, এটা সব থেকে মাথায় রাখতে হবে। কিওয়ার্ড হচ্ছে এফেক্ট টু কজ এর দিকে যাচ্ছি, আর হচ্ছে এখানে কোর্স স্টাডির ক্ষেত্রে কজ টু এফেক্ট, মানে আমরা ইন ফিউচারে গিয়ে এফেক্টটা পাবো। আর কেস কন্ট্রোল হচ্ছে আমি এফেক্ট প্রেজেন্টে আমার এফেক্ট হয়ে গেছে, আমি হিস্ট্রি থেকে আমি কজটাকে বের করছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি। So the basic key points of the case control study that already discussed, the 3 points, both exposure and outcome have occurred before. এর আগেই হয়ে গেছে এক্সপোজার আউটকাম, আমি জাস্ট হিস্ট্রি থেকে তাকে হিস্ট্রি ফাইন্ড আউট করবো। দ্য স্টাডি প্রসেস ব্যাকওয়ার্ড ফ্রম এফেক্ট টু কজ। আই হ্যাভ টোল্ড দ্য এফেক্ট টু কজের দিকে আমাকে যেতে হবে। ইট ইউজেস আ কন্ট্রোল আর কম্প্যারিজন গ্রুপ টু সাপোর্ট আর রিফিউট অ্যান্ড ইনফারেন্স। তাহলে আমাকে দুটো গ্রুপ রাখতে হবে, একটা কেস গ্রুপে বসে স্টাডি করছি না, তার সঙ্গে একটা সাপোর্টিভ আমার কম্প্যারিজনের জন্য একটা কন্ট্রোল গ্রুপ রাখতে হবে, তাকেও আমাকে দেখতে হবে তাদের মধ্যে কীরকম হচ্ছে। তারপর আমরা কম্প্যারিজন করে আমরা স্ট্যাটিস্টিক্যালি ঠিক করব যে আলটিমেট রেজাল্টটা কী। দিস ইজ আ স্ট্রাকচার নাও। স্ট্রাকচার হচ্ছে আমরা দুটো পপুলেশন নিলাম, দুটো স্যাম্পল নিলাম অ্যাট প্রেজেন্ট, এখন দাঁড়িয়ে হয়তো 2020-তে আমরা দাঁড়িয়ে দুটো গ্রুপ নিলাম, একটা লাং ক্যান্সার আছে সেরকম পেশেন্ট, একটা পপুলেশন যাদের লাং ক্যান্সার নেই। এবার তাদের হিস্ট্রি আমি নিচ্ছি পাস্টে 2010-এর হিস্ট্রি পর্যন্ত হিস্ট্রি নিলাম, 2000 পর্যন্ত হিস্ট্রি নিলাম, 1990 পর্যন্ত হিস্ট্রি নিলাম, 30 বছরের হিস্ট্রি নিলাম। তা এদেরও তাই সেরকম ধীরে ধীরে 30 বছরের মধ্যে হিস্ট্রি নিলাম। সব হিস্ট্রি রেকর্ড থেকে দেখলাম যে এখানে কতজন এক্সপোজ মানে স্মোকিং করেছে বা কতজন স্মোকিং করেনি এই লাং ক্যান্সার গ্রুপের মধ্যে। এবং নন লাং ক্যান্সার গ্রুপ আর নর্মাল পেশেন্টের, নর্মাল যারা আছে তাদের ক্ষেত্রে
কতজন সেম স্মোকিং করেছে বা কতজন স্মোকিং করেনি সেটা হিস্ট্রি নেব। তো এইভাবে আমরা কম্প্যারিজনটা আসবো। তো ফার্স্ট এবার আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ কী করে এগোবো সেটা আগে দেখি। এখানে বেসিক 4টে স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে কেস অ্যান্ড কন্ট্রোল সিলেকশন, নেক্সট স্টেপ হচ্ছে ম্যাচিং, অ্যান্ড তারপরে স্টেপ হচ্ছে মেজারমেন্ট অফ এক্সপোজার, অ্যান্ড লাস্ট স্টেপ অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। ফার্স্ট স্টেপ যাচ্ছে সিলেকশন অফ কেস অ্যান্ড কন্ট্রোল। যে কোনো স্টাডির ক্ষেত্রে আপনারা জানেন কেস আর কন্ট্রোল সিলেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কেননা কেস কন্ট্রোল সিলেকশনের উপরই পুরো স্টাডিটা ডিপেন্ড করে, এবং সেটাই আমাকে কিন্তু ভাবতে হবে। তো কেস কী করে আমরা সিলেক্ট করব? কেস সিলেক্ট করার জন্য আমাদের হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থাকতে হবে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মানে আমরা হয়তো লাং ক্যান্সার নিয়ে কাজ করছি, আমরা লাং ক্যান্সারের কোন স্টেজ নিয়ে কাজ করব, তার বা লাং ক্যান্সার কী করে ডায়াগনোস করব, উইথ বায়োপসি, নয় অনলি সিটি স্ক্যান বা এক্স রে ফাইন্ডিং, বা সেই জিনিসগুলো আমাকে ক্লিয়ার কাট থাকতে হবে। হয়তো অনেক জায়গায় ডায়াগনোসিস এরকম করা হয়, সুপারফিশিয়াল ডায়াগনোসিস হয় যে সাসপেক্টেড লাং ক্যান্সার শুধু সিটি স্ক্যান আর এক্স রে ফাইন্ডিংস দেখে। কিন্তু যদি আমার একটু স্পেসিফিক হতে চাই তাহলে বায়োপসি রিপোর্ট দেখে কনফার্ম হতে হয়। তো কোন ধরনের ডায়াগনোসিসকে আমরা ক্রাইটেরিয়া হিসেবে আমরা চুজ করব সেটাই কিন্তু ডিফাইন করে বলতে হবে। তার জন্য কিন্তু কেস ফাইন্ডিংসগুলো আলাদা হবে, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তাহলে আমরা কি কাজে এলিজিবল নেব, ইনসিডেন্ট কেস না প্রিভ্যালেন্ট কেস? লাং ক্যান্সার যেহেতু একটা ক্রনিক ডিজিজ, সেই ক্ষেত্রে আমরা যখন প্রিভ্যালেন্ট কেস আমরা নিতে পারি। আর যদি কিছু কমিউনিকেবল ডিজিজ থাকে বা শর্ট টাইম অফ পিরিয়ড যারা ইজিলি তারা কিওর হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ইনসিডেন্ট কেস নিলে বেটার অনেক সময়। তো ডিপেন্ড করছে কি এলিজিবিলিটি, ইনসিডেন্ট কেস আমরা প্রিভ্যালেন্ট কেস নেব। সোর্স অফ কেস ইউজুয়ালি আমরা হসপিটাল বা প্রাইভেট চেম্বার্স, যেখানে ক্লিনিক সেখান জায়গা থেকে নিতে পারি, বা যদি কমিউনিটিতে সার্ভে করে অনেক সময় কেস পেতে হয় অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ কেস, তাহলে জেনারেল পপুলেশন থেকে আমরা নিতে পারি। তো ডিপেন্ড করছে কোথা থেকে আমরা কেস নেব, সেটার উপরেও আমরা ক্রাইটেরিয়াগুলো লেখা থাকতে হবে স্টাডি শুরুর আগে। তাহলে স্টাডি শুরুর আগে কেস সিলেকশনে কী কী জিনিস আমাকে মেনশন করতে হবে, কাদের ওপর স্টাডি করছি, তাদের কোন ডিজিজটার উপর স্টাডি করছি তার একদম ডায়াগনোসিস ক্রাইটেরিয়া মেনশন করা থাকতে হবে, কীভাবে ডায়াগনোসিস করা হবে তার স্টেপস মেনশন করা থাকতে হবে, এবং ইনসিডেন্ট কেস না প্রিভ্যালেন্ট কেস কোনটাকে নেব, মানে একদম নিউ কেস নেব নাকি আগে থেকে পারসিস্ট করছে সেরকম কোনো কেস নেব, বা সেই কেসগুলো কোথা থেকে কালেক্ট করব, সেটা কমিউনিটি থেকে না হসপিটাল থেকে, দ্যাট শুড বি মেনশন ক্লিয়ারলি। নেক্সট হচ্ছে কন্ট্রোল সিলেকশন। কন্ট্রোল সিলেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল স্টেপ। এই ক্ষেত্রে কন্ট্রোল সিলেকশন কেন ভাইটাল স্টেপ? এই ক্ষেত্রে কেস আছে মানে একটা ডিজিজ আছে, এবার কন্ট্রোল মানে ওই ডিজিজটা নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেস আছে মানে একটা ডিজিজ আছে, কন্ট্রোল মানে ওই ডিজিজটা নেই। এবার ওই ডিজিজটা নেই মানে আমার আরেকটা ডিজিজ আছে, কিন্তু তার হয়তো সিমিলার টাইপ অফ রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, তাহলে কিন্তু নেওয়া যাবে না। তাহলে আমাকে কন্ট্রোলটা এরকমভাবে চুজ করতে হবে যার রিস্ক ফ্যাক্টরগুলো একদম সেপারেট, বা তার মধ্যে একদমই কোনো ডিজিজ নেই। যদি ডিজিজ থাকেও মিনিমাল এরকম কিছু ডিজিজ যেটা রিস্ক ফ্যাক্টর ওই ডিজিজটা রিস্ক ফ্যাক্টরের সঙ্গে ম্যাচ খায় না, তাহলে এরকমভাবে সিলেক্ট করতে হবে। ইউজুয়ালি হসপিটাল কেসের ক্ষেত্রে আমরা হসপিটাল থেকেই তুলি কন্ট্রোলগুলো। তো ইউজুয়ালি লাং ক্যান্সারের জন্য আমরা একটা হসপিটাল থেকে একটা এরকম কেস তুললাম যে সিম্পল একটা হাইপারটেনশন নিয়ে এসছে, কিন্তু আদার্স কোনো পেশেন্ট মরবিডিটি নেই বা লং টার্ম মরবিডিটি কিছু নেই, বা সিম্পল ভাইরাল ফিভার নিয়ে এসছে, বা এরকম কোনো সাসপেক্টেড কোনো আদার্স কোনো ক্যান্সার বা কিছু নেই। তো এইভাবে হসপিটাল বেসড কন্ট্রোল আমরা চুজ করি, বা অনেক সময় পপুলেশন বেসড কন্ট্রোল চুজ করা হয়। যখন আমরা পপুলেশন থেকে কেস তুলি, যে গ্রুপ অফ পপুলেশন থেকে আমরা কেস তুলছি সেই একই প্যাটার্নের মোটামুটি কম্পোজিশনের কমিউনিটি থেকে পপুলেশন তোলার চেষ্টা করি কন্ট্রোল। সেম কম্পোজিশন আছে, রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, কাস্ট ব্যাকগ্রাউন্ড, এজ ব্যাকগ্রাউন্ড, proportion of the gender, their marital status, their culture, belief, habit, different type of ভেরিয়েবলস থাকে, সেগুলোর উপর ডিপেন্ড করে একই টাইপের একই কম্পোজিশনের পপুলেশন তোলার চেষ্টা করি। আরেক রকম কন্ট্রোল হতে পারে যে কেস পাওয়া গেলো তার নেইবারহুড থেকে তাদের কন্ট্রোল আমরা নিতে পারি,
বা তাদের বেস্ট ফ্রেন্ড বা সিবলিং থেকে তারা কন্ট্রোল নিতে পারে, যদি সেরকম জেনেটিক ডিজিজ হয় তাদের আমাকে সিবলিং বা বেস্ট ফ্রেন্ড থেকে তাকে অনেক সময় নিতে হতে পারে। তো ডিপেন্ড করে তো কীভাবে কী ডিজিজ করছে তার উপর কন্ট্রোল কোথা থেকে নেবো সেটা ডিপেন্ড করে। এইবার কেস আর কন্ট্রোল তো সিলেক্ট হয়ে গেল, এবার কন্ট্রোলের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কন্ট্রোল কিন্তু ডিজিজ ফ্রি হতে হবে। তাহলে ডিজিজ ফ্রি ডেফিনেশন আমি ক্লিন রাখতে হবে, কি সিমটম থাকলে আমার ওই ডিজিজটা নেই বা ডিজিজ ফ্রি আছে সেটা আমি বলতে পারবো, সেটা কিন্তু ক্লিয়ারলি বলতে হবে। না হোয়াট ইজ দ্য কনফাউন্ডিং ফ্যাক্টর, এবার হচ্ছে কনফাউন্ডিং ফ্যাক্টর কি, এটা ইম্পর্টেন্ট টার্ম এবং এটার উপরেই ম্যাচিংটা ডিপেন্ড করছে। তাহলে কনফাউন্ডিং ফ্যাক্টর কি সেটাকে জানতে হবে। কনফাউন্ডিং ফ্যাক্টর হচ্ছে এরকম একটা ফ্যাক্টর যেটা আমার রিস্ক ফ্যাক্টরকে এবং আউটকামকে দুটোকেই এফেক্ট করে। খুব ঠান্ডা মাথায় শুনে নিন, এখানে কনফাউন্ডিং ফ্যাক্টর হচ্ছে স্মোকিং, এটা আরেকটা এক্সাম্পল, এটা স্মোকিং হচ্ছে কনফাউন্ডিং ফ্যাক্টর। এখানে হচ্ছে আমরা দেখছি অ্যালকোহল ইসোফেজিয়াল ক্যান্সার করে কিনা, তাহলে এখানে আউটকাম হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার আর রিস্ক ফ্যাক্টর হচ্ছে অ্যালকোহল ইসোফেজিয়াল ক্যান্সার করে কি না। তাহলে এটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ, এর মধ্যে আর কোনো কিছু আসার কথা না। এবার স্মোকিং একটা এরকম জিনিস যেটা নিজেও ইসোফেজিয়াল ক্যান্সার করে, আবার যারা অ্যালকোহল খায় তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা স্মোকিংও করে। তাহলে স্মোকিং এরকম একটা আউটলাইন মানে আউটার ফ্যাক্টর, বাইরে একটা ফ্যাক্টর যেটা আমার রিস্ক ফ্যাক্টরের সঙ্গেও থাকতে পারে এবং আউটকামের সঙ্গেও থাকতে পারে, দুটোকেই বাড়াতে পারে। তো সেই ক্ষেত্রে যে দুটোর উপরই এফেক্ট আছে সেই ফ্যাক্টরটা যদি আমি কনসিডার করি এবং সেই ফ্যাক্টরটা যদি আমি কেয়ার না করি তাহলে আমার রেজাল্টটাকে এরোনিয়াস করবে। আমি হয়তো দেখছি একটা গ্রুপ নিলাম অ্যালকোহল খায়, একটা গ্রুপ অ্যালকোহল খায় না, তাদের মধ্যে দেখলাম যারা অ্যালকোহল খায় তাদের মধ্যে ইসোফেজিয়াল ক্যান্সার বেশি হয়, খুব ভালো। কিন্তু এই অ্যালকোহল যারা খায় তাদের মধ্যে দেখা গেল স্মোকিংও কিছু লোক বেশি করছে, তাহলে সেই স্মোকার গ্রুপটাও এখানে থেকে গেল। তাহলে ওই স্মোকিংয়ের এফেক্টে যে ইসোফেজিয়াল ক্যান্সার হচ্ছে না অ্যালকোহলের যে ইসোফেজিয়াল ক্যান্সার হচ্ছে আমার পক্ষে বোঝা মুশকিল। আর যারা নন অ্যালকোহল গ্রুপ ছিল তাদের স্মোকিংও কম করে, ইসোফেজিয়াল ক্যান্সার এমনি কম আছে, তাহলে স্মোকিংয়ের এফেক্টটা এর মধ্যে ঢুকে থাকতে পারে, সেটা আমি বুঝতে পারছি না। তাহলে আমি যখন শুধু একটা ফ্যাক্টর নিয়ে কাজ করব তখন আমাকে কী করতে হবে, যেরকম একটা আরেকটা ফ্যাক্টর যেটা কনফাউন্ড করছে আমার রেজাল্টটাকে সেটাকে ব্লাইন্ড করে দিতে হবে বা সেটাকে ম্যাচ করে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি কী করতে পারি এটার জন্য, সেটার জন্য আমি করতে পারি ম্যাচিং। ম্যাচিং একটা এরকম টেকনিক যেখানে আমি কী করি, আমি সেরকমভাবেই সিলেক্ট করি, যেমন একটা গ্রুপকে অ্যালকোহল গ্রুপ সিলেক্ট করলাম, একটা নন অ্যালকোহল গ্রুপ সিলেক্ট করলাম, এবার সেম অ্যামাউন্টের স্মোকার নিলাম দুটো গ্রুপে এবং সেম অ্যামাউন্টের নন স্মোকার নিলাম দুটো গ্রুপে, তাহলে রেজাল্টটা আমাকে এফেক্ট করবে না। যেটা বাইরের থেকে স্মোকিংটা আমাকে এফেক্ট করছিল, ছবিটা একবার দেখাচ্ছি যে এফেক্ট করছিল স্মোকিংটা, সেটা যদি অ্যালকোহল গ্রুপে নন অ্যালকোহল গ্রুপে সমানভাবে ডিস্ট্রিবিউট থাকে তাহলে আমার এইটার উপরে আলাদা এফেক্ট সেটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা ম্যাচ করি, যে ফ্যাক্টরটা আমাকে আউটকাম আর রিস্ক ফ্যাক্টর দুটোর মধ্যেই রিলেশন আছে সেই ফ্যাক্টরগুলোকে আমরা শর্ট আউট করে বের করে সেগুলোকে চেষ্টা করি দুটো গ্রুপে যেন থাকে, কেসেও সমান পরিমাণে থাকে, কন্ট্রোলও সমান পরিমাণে থাকে। এটা ইন্ডিভিজুয়াল ম্যাচিংয়ের সব থেকে বেটার, দুভাবে করা যায়, ইন্ডিভিজুয়াল ম্যাচিং বা গ্রুপ ম্যাচিং। ইন্ডিভিজুয়াল ম্যাচিং মানে আমি একটা কেস সিলেক্ট করলাম, একটা লাং ক্যান্সার একটা ইসোফেজিয়াল ক্যান্সার দিয়ে এখন উদাহরণটা দিই, একটা ইসোফেজিয়াল ক্যান্সার কেস সিলেক্ট করলাম, তাহলে কন্ট্রোল যখন আমি সিলেক্ট করব সেইরকমভাবে সিলেক্ট করব তার মধ্যে যেন স্মোকিং হ্যাবিটটা থাকে। একটা ইসোফেজিয়াল ক্যান্সার কেস সিলেক্ট করলাম, সে স্মোকার, তাহলে আমার কন্ট্রোলটা হবে একজন স্মোকার কিন্তু ইসোফেজিয়াল ক্যান্সার নেই। এবার পরবর্তী যে কেস আমি সিলেক্ট করছি ইসোফেজিয়াল ক্যান্সারে, সে হয়তো নন স্মোকার, তাহলে আমি পরবর্তী যে কন্ট্রোল সিলেক্ট করব সে কিন্তু নন স্মোকারই হবে। এরকমভাবে একটা কেসের সঙ্গে একটা কন্ট্রোল এইভাবে ম্যাচ করতে করতে আমি সিলেক্ট করছি। বা গ্রুপ ম্যাচিং কি, গ্রুপ ম্যাচিং হচ্ছে আমি একটা ওভারঅল আর কি, মানে একটা ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ না করে ওভারঅল আমি হয়তো 50টা কেস নিয়েছি ইসোফেজিয়াল ক্যান্সার, তার মধ্যে 25 জন নিয়েছি নন স্মোকার, 25 জন স্মোকার, তাহলে আমি অ্যাজ এ হোল 50 জন হয়তো কন্ট্রোল নিয়েছি, তার মধ্যে আমার ওভারঅল দেখবো 25 জন স্মোকার 25 জন নন স্মোকার আছে কিনা। তো ইন্ডিভিজুয়াল ম্যাচিংয়ের ক্ষেত্রে শুধু একটা ক্রাইটেরিয়া না, অনেকগুলো ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি আমরা ম্যাচ করার চেষ্টা করতে পারি একসঙ্গে। যেরকম এখন যার সঙ্গে স্মোকিং হ্যাবিটটা ম্যাচ করছিলাম একটা তার সঙ্গে তার সেম যেন বয়স হয়, তার যেন সেম অকুপেশনাল হিস্ট্রি থাকে, এক্সপোজার থাকে, তো এরকম সেম যেন ফুড হ্যাবিট হয়,
তো এরকমভাবে মাল্টিপল ফ্যাক্টর একসঙ্গে ম্যাচ করে ইন্ডিভিজুয়াল ম্যাচিংটা করা সম্ভব, কিন্তু গ্রুপ ম্যাচিংয়ের ক্ষেত্রে একসঙ্গে মাল্টিপল কনফাউন্ডিং ফ্যাক্টর ম্যাচ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে ইন্ডিভিজুয়াল ম্যাচিং ইজ বেটার দ্যান গ্রুপ ম্যাচিং অ্যাকচুয়ালি। এবার ম্যাচিংয়ের ক্ষেত্রে আরেকটা বলে রাখি, যখন আমি কেসের সঙ্গে কন্ট্রোল সিলেক্ট করছি, ইউজুয়ালি কি ধারণা আমাদের একটা কেসের সঙ্গে একটা কন্ট্রোল, কিন্তু কেস কন্ট্রোল স্টাডিগুলো এরকম রেয়ার ডিজিজের ক্ষেত্রে করা হয় যেখানে খুব বেশি কেস পাওয়া খুব অসম্ভব আর কি। হয়তো দেখা গেলো 10টা-15টা কেস পাওয়া গেল, তাহলে কি আমার স্টাডিটা সাফিসিয়েন্ট স্যাম্পল সাইজ হয় না। সেক্ষেত্রে একটার সঙ্গে একটা কন্ট্রোল থাকলে স্যাম্পল সাইজটা কম হয়ে যায়। সেক্ষেত্রে স্যাম্পল সাইজ বাড়ানোর জন্য আমরা ইউজুয়ালি কী করি, একটা কেস পিছু 2টো কন্ট্রোল নিই, বা একটা কেস পিছু 3টে কন্ট্রোল নিই। তো ম্যাক্সিমাম 1:4 করা যেতে পারে, মানে একটা কেস পিছু 4টে কন্ট্রোল না যেতে পারে। এটা হচ্ছে ম্যাক্সিমাম কনসিডারেশন। তাও এমন কিছু ফর্মুলা আছে তো স্যাম্পল সাইজে, সেগুলোর উপর ডিপেন্ড করে। তো এটা একটু মাথায় রাখার জন্য আমরা সব থেকে বেটার হচ্ছে 1:1 একটা কেস পিছু একটা কন্ট্রোল নেওয়া। কিন্তু অনেক সময় আমরা যদি খুব কম কেস পাই, কন্ট্রোলটা একটু বাড়িয়ে নিতে পারি। সেটা কেস কন্ট্রোল রেশিওটা হতে পারে কেস একটা আপ টু 1:4, মানে 4 কন্ট্রোল সে পর্যন্ত আমরা নিতে পারি। এটা একটা ব্যাপার। এবার হচ্ছে আমাদের এক্সপোজার মেজারমেন্ট। যে এখানে এক্সপোজার কি, আমি আবার সেই লাং ক্যান্সার স্মোকিংয়ের এক্সাম্পলে চলে যাচ্ছি। এখানে এক্সপোজারটা হচ্ছে আমার স্মোকিং। এবার তাকে কতটা স্মোকিং করছে, তাকে আমি পেশেন্টকে ইন্টারভিউ করে দেখতে পারি যে আপনি আগের বছর কতটা স্মোকিং, কীরকম রেটে স্মোকিং করতেন, বা তার আগের বছর কীরকম রেটে স্মোকিং করতেন, ক প্যাকেট করে খেতেন, দিনে কবার খেতেন, 5 বছর আগে কীরকম খেতেন, 10 বছর আগে কীরকম খেতেন, এরকম ইন্টারভিউ করতে পারি। কিন্তু সেক্ষেত্রে রিকলের খুব প্রবলেম আছে, সে বেশি বছর আগের গল্প কিন্তু বলতে পারবে না। সেক্ষেত্রে রিকলের প্রবলেম হয়, একটা বায়াসনেস আসতে পারে। আবার সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা পুরনো রেকর্ড, হসপিটালের রেকর্ড বা এমপ্লয়মেন্ট রেকর্ড দেখতে পারি। হয়তো সে বারবার কোনো হসপিটালে চেক আপে গেছিলো। ইউজুয়ালি যে কোনো ডেভেলপড কান্ট্রিতে যে হসপিটাল রেকর্ড, সেখানে কিন্তু এই ধরনের হিস্ট্রি করে লেখা থাকে যে তার স্মোকিং হ্যাবিট কী, কত ছিল সেগুলো। তো সেই রেকর্ডগুলো থেকে আমরা ইভ্যালুয়েট করে কিন্তু পেতে পারি, সেটা একটা সোর্স হতে পারে। তো বিভিন্ন সোর্স থেকে আমরা এরকমভাবে হিস্ট্রি থেকে তার এক্সপোজার মেজারমেন্টটা করতে পারি, এবং সেটা কিন্তু আমাকে একটা ডেফিনিট ওয়ে আগের থেকে ডিসাইড করে নিতে হবে স্টাডি করার, যে আমি এইভাবে মেজার করবো। একটা গ্রুপ অফ পপুলেশনকে একভাবে মেজার করছে, একটা গ্রুপ অফ পপুলেশনকে আরেকভাবে মেজার করছে, সেটা যেন না হয়, একটা ইউনিফর্ম ওয়েতে মেজার করা বেটার, এবং সেটা ইউনিফর্মিটি মেনটেন করা উচিত। এবার হচ্ছে অ্যানালাইসিস পার্ট। অ্যানালাইসিস হচ্ছে আমরা দুভাবে করতে পারি। এখানে আমরা একটা এক্সপোজার রেট এবং কেস অ্যান্ড কন্ট্রোল সেটা একটা মেজার করতে পারি, এবং এস্টিমেটেড অফ ডিজিজ রিস্ক অ্যাসোসিয়েশন উইথ দ্য এক্সপোজার। তা এক্সপোজার রেট আমরা কীভাবে দেখি? এক্সপোজার রেট আমরা অ্যাকচুয়ালি দেখি ডিরেক্ট এস্টিমেশন অফ দ্য এক্সপোজার রেটস টু এ সাসপেক্টেড ফ্যাক্টর। এখানে এক্সপোজার রেট হচ্ছে স্মোকিং। তাহলে আমার আমাদের লাং ক্যান্সার গ্রুপটার মধ্যে কত পার্সেন্ট হচ্ছে এক্সপোজ হয়েছে বা স্মোকার আছে, আর নন লাং ক্যান্সার গ্রুপের মধ্যে কতজন স্মোকার আছে, সেটা নিয়ে একটা কম্পারিজন হতে পারে। তো এস্টিমেটিং দ্য প্রবাবিলিটি অফ অ্যাসোসিয়েশন, সেখানে আমরা আমার যে প্রবাবিলিটি আছে অ্যাসোসিয়েশনের যে ডিজিজেশন ফ্যাক্টরে, সেটা আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে দেখি, সেখানে আমরা ওই পি ভ্যালু বা এই জিনিসগুলো আসছে। তো সেটা আমরা একটা টেবিল দেখলে ভালো করে বুঝতে পারবো, আমরা পরে যাচ্ছি সেই টেবিলগুলোতে। তো আমরা নেক্সট যেটা হচ্ছে ইউজুয়ালি এক্সপোজার রেট আমরা কোর্স স্টাডির ক্ষেত্রে কী করি, কোর্স স্টাডির ক্ষেত্রে একটা জিনিস করি আমরা, একটা গ্রুপ অফ পপুলেশন, মানে হচ্ছে যে এক্সপোজ হয়েছে তার মধ্যে ইনসিডেন্সটা কত হয়েছে সেটা দেখি, আর একটা গ্রুপ অফ পপুলেশন যেটা এক্সপোজ হয়নি তাদের মধ্যে কতটা ইনসিডেন্স হয় সেটা দেখি। কিন্তু এখানে ইনসিডেন্স দেখার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? এই ক্ষেত্রে কী করছি, আমরা অলরেডি কেসগুলো হয়ে গেছে, তাই নতুন কেস হওয়ার কোনো সুযোগ নেই, আর নতুন কেস না হলে আমি ইনসিডেন্স দেখতে পারবো না। তাহলে যেহেতু এখানে ইনসিডেন্সটা আমাদের কাছে নেই, তো এখানে আমাকে ব্যাক ক্যালকুলেশনে দেখতে হবে। তাহলে এখানে ব্যাক ক্যালকুলেশন মানে আমাদের যে কেসগুলো আছে তার মধ্যে কত পার্সেন্ট এক্সপোজ আছে সেই রেটটা শুধু আমাকে দেখতে পারি, এবং সেই রেটটা দেখে সেই রেটটা আমার কম্প্যারিজন করে দেখতে পারি। কম্প্যারিজনটা করে আমার কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে, সেই স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা আমাকে বলে দেবে, যেটা আগে বলেছি না আবার বলছি, সেই স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা আমাকে বলে দেবে 100 বার যদি আমি এই টেস্টটা করতাম, প্রত্যেকবার ক্ষেত্রে এই এক্সপোজার রেটটা
সাপোজ এখানে স্মোকিং লাং ক্যান্সার ক্ষেত্রে বেশি, সেটা কি 100 বার করলে 95 বার বা এবং তার থেকে বেশি বার কি একই রেজাল্ট দিত, সেটা আমাকে বলে দেবে। সেটা যদি বলে তাহলে আমি বলবো যে এটা সিগনিফিক্যান্ট অ্যাসোসিয়েশন আছে এবং রিলেশনশিপ আছে। তো এখানে আমাকে এই স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা ইউজ করতে হচ্ছে। আরেকটা জিনিস কি দেখা যেতে পারে, অড রেশিও। অড রেশিও টার্মটা বোঝার আগে আমাকে বুঝতে হবে কনসেপ্ট অফ অড। অড জিনিসটা কি? অড হচ্ছে, অড of an event can be defined as the ratio of the number of ways the event can occur to the number of ways the event cannot occur। মানে একটা ইভেন্টের রেশিও, যে একটা ওয়েতে একটা ইভেন্ট হতে পারে এবং একটা ইভেন্ট একটা নাম্বার অফ ওয়ে দ্য ইভেন্ট ক্যান নট অকার, তার রেশিও। সাপোজ আমি যাকে টস করলাম, 50% চান্স তার হেড পড়া, 50% চান্স হেড না পড়া, মানে টেল হওয়া, দুটোই চান্স। বা একটা খেলায় একটা দলের চান্স হচ্ছে জেতার, সেখানে হয়তো সাপোজ টাই হয় না, আলটিমেটলি উইন অর লস, সেরকম দুটো অপশানই আছে। প্রবাবিলিটি অফ উইনিং হচ্ছে একটা আর প্রবাবিলিটি অফ লুজিং হচ্ছে একটা। তো সেটার রেশিওটা হচ্ছে আমাকে অড বলে। মানে অড হচ্ছে একটা সেরকম নাম্বার যেটা একটা রেশিও বোঝায়। সেই কার রেশিও বোঝায়? একটা যেটা আমি দেখতে চাইছি, যেটার উপর আমার ফোকাস, সেই জিনিসটা কতবার হচ্ছে এবং তার ঠিক উল্টো জিনিসটা কতবার হচ্ছে না, সেই দুটো রেশিওটাকে হচ্ছে অড বলে। আর অড রেশিও হচ্ছে রেশিও compares the odds of exposure among those with disease to the odds of the exposure among those without the disease। আরেকবার ভালো করে দেখে নিই, compare the odds of the exposure among those with the disease to the odds of the exposure among those without the disease। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, লাং ক্যান্সার যাদের আছে তাদের মধ্যে কত পার্সেন্ট স্মোকার আছে, সেটা একটা অড হলো। সেটা কম্পেয়ার করছি যাদের লাং ক্যান্সার নেই, মানে কন্ট্রোল গ্রুপ, তাদের মধ্যে কতজন এক্সপোজার আছে, সেটা একটা রেশিও হলো। তো এই দুটো রেশিওকে আমরা আবার কম্পেয়ার করলাম, আবার রেশিও করলাম, সেটা হচ্ছে অড রেশিও। তাহলে এটা মনে হয় একটু দেখলে ভালো বোঝা যাবে। একটা এক্সাম্পল দিয়ে দেখা গেলে ভালো বোঝা যাবে। সাপোজ এখানে একটা কেস আছে, ডিজিজ আছে, মানে লাং ক্যান্সার আছে। আমি এখানে যাই থাকুক এক্সাম্পল, আমি জাস্ট লাং ক্যান্সার দিয়ে বলে যাচ্ছি। এটা ডিজিজ আছে, এটা ডিজিজ নেই, এখানে স্মোকার, নন স্মোকার। তাহলে এখানে অড রেশিও কী হবে? এখানে লাং ক্যান্সারের মধ্যে কতজনের স্মোকিং হ্যাবিট আছে। এই যে লাং ক্যান্সার কেস, ঠিক আছে, লাং ক্যান্সার কেস এগুলো A+C, তার মধ্যে হচ্ছে আমাকে স্মোকার হচ্ছে A আর সি হচ্ছে নন স্মোকার। তাহলে স্মোকার নন স্মোকারের রেশিওটা আমি এখানে দিচ্ছি A/C। আর যারা আছে নন স্মোকার টোটাল B+D, এই গ্রুপটা হচ্ছে নন লাং ক্যান্সার গ্রুপ, কন্ট্রোল গ্রুপ। এর মধ্যে স্মোকার কজন? D হচ্ছে নন স্মোকার, তাহলে বিটাকে আমি ফোকাস করছি B/D, মানে বিটাকে অডস হিসাবে দেখাচ্ছি। তাহলে এই দুটো রেশিও আবার দেখলে আমার আলটিমেটলি অড রেশিও বেরোচ্ছে। তাহলে এটা যদি আমি নর্মাল অ্যাথমেটিক নিয়মে করি, তাহলে AD/BC হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের বইতে ডিরেক্টলি AD/BC আছে, কী করে এসে এই জিনিসটা আছে এভাবে। তাহলে আমার লাং ক্যান্সার গ্রুপের মধ্যে কতজন স্মোকার আর নন স্মোকার তার রেশিও দেখছি, স্মোকার বাই নন স্মোকার A/C। কন্ট্রোল গ্রুপে তাদের মধ্যে স্মোকার নন স্মোকারের রেশিও দেখছি B/D। এবার A/C আর B/D এর মধ্যে আমার কাকে ফোকাস করতে হবে? লাং ক্যান্সার মধ্যে স্মোকিং হ্যাবিটটা ফোকাস করবো, তাহলে উপরে কোনটা থাকবে? লাং ক্যান্সারটা থাকবে। তাই লাং ক্যান্সার গ্রুপের অডটা হচ্ছে A/C ডিভাইডেড বাই নন লাং ক্যান্সার গ্রুপের অডটা B/D। তো এইভাবে আমরা অড রেশিওটা ক্যালকুলেট করি। তো অড রেশিও ইন্টারপ্রিটেশনটা কীভাবে হয়? অড রেশিও ইন্টারপ্রিটেশনটা এইভাবে, যদি অড রেশিও <1 হয়, <1 মানে কি? আমার উপর, আবার ভাবুন উপরে যেটা ছিল, উপরে মানে হচ্ছে আমার ডিজিজটার মধ্যে ফ্যাক্টরটা কতটা আছে। তো ডিজিজটার মধ্যে ফ্যাক্টরটা কম থাকে কন্ট্রোলের থেকে, তার মানে কি? সেটা প্রোটেক্টিভ, সেটা ডিজিজটা করছে না, উল্টো প্রোটেক্ট করছে। যদি বেশি থাকে, অড রেশিও বেশি থাকে, মানে হচ্ছে উপরে নিউমারেটরটা বেশি আছে। আরেকবার ফর্মুলা দেখিয়েছি, যদি উপরে নিউমারেটরটা বেশি থাকে A/Cটা যদি বেশি হয়, তার মানে ডিজিজের মধ্যে ওই ফ্যাক্টরটা বেশিই আছে,
তার মানে ওই ফ্যাক্টরটা রিলিজটা করছে রিস্ক ফ্যাক্টর। আর যদি দুটো সমান হয়, ইকুয়াল হয়, তার মানে 1 অড রেশিও। ইকুয়াল মানে হচ্ছে কোনো এফেক্টই নেই, ওই ফ্যাক্টরটা ওই এক্সপোজারের ক্ষেত্রে কোনো এফেক্টই নয়। তাহলে এইভাবে অড রেশিও ইন্টারপ্রিটেশনটা হয়। তো আমি একটা এক্সাম্পল আবার যেখানে দেখছি, একটা ডেসক্রিপটিভ স্টাডি করে একটা হাইপোথিসিস জেনারেট হয়েছে ইটিং চিলি পেপার খেলে গ্যাস্ট্রিক ক্যান্সার হয়। তাহলে সেক্ষেত্রে কিছু কেস পাওয়া গেছে, 21টা কেস যে গ্যাস্ট্রিক ক্যান্সার আছে, আর 479 হচ্ছে এখানে কন্ট্রোল। তাহলে তার মধ্যে কতজন চিলি পেপার খেত, এখন চিলি পেপার খেত না, সেটা আমরা ওই বক্সে আমরা পুট করে দেখলাম। তো একদম ডিরেক্ট বক্সে পুট করার পর অড রেশিও ক্যালকুলেট করলাম। এই যে গ্যাস্ট্রিক ক্যান্সারের মধ্যে চিলি পেপার খেত 12, তাহলে নন চিলি পেপার খেত না 9, 12/9 হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে অড, আর নন কন্ট্রোলের ক্ষেত্রে অডটা হচ্ছে 88/391। তাহলে দুটো রেশিও করে আমার আলটিমেটলি দাঁড়াচ্ছে 5.92। তাহলে অড রেশিও 5.92। তাহলে আপনারা ভাবুন অড রেশিও 5.92 মানেটা কি দাঁড়ালো? The odd of being exposed to chili pepper are 5.92 times higher for gastric cancer cases as compared to control. তার মানে যারা চিলি পেপার খাচ্ছে তাদের গ্যাস্ট্রিক ক্যান্সার কেস হওয়ার চান্স 5.92 টাইমস বেশি তার কন্ট্রোলের থেকে। তো এইভাবে আমরা ইন্টারপ্রিট করি অড রেশিওটাকে। তাহলে আলটিমেটলি অড রেশিও আমাকে বলছে যে একটা ফ্যাক্টর এক্সপোজড হলে তার আউটকামটা কত টাইম হওয়ার চান্স থাকে। কিন্তু এটা তখনই সিগনিফিকেন্ট যখন আমার এক্সপোজার রেটটা স্ট্যাটিস্টিক্যাল টেস্টে সিগনিফিকেন্ট বেরোয়, সেই প্রবাবিলিটি ভ্যালুটা পি ভ্যালুটা সিগনিফিকেন্ট থাকে। তো এবার কিছু অ্যাডভান্টেজ আছে এই স্টাডির, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথমে অ্যাডভান্টেজ যেগুলো যাই, রিলেটিভলি ইজি টু ক্যারি আউট, খুব সহজেই করা যায়, কেননা আমাদের কোনো ম্যান পাওয়ারই লাগছে না, জাস্ট হিস্ট্রি নিয়ে বা কোনো পুরোনো রেকর্ড ঘেটেই আমি করতে পারছি কম সময়। যে একটা কোর্স স্টাডিতে বছরের বছর ফলো আপ করতে হয়, আমাকে অত টাইম দিতে হচ্ছে না, আমি জাস্ট ওই রেকর্ডগুলো রিভিউ করতে বা হিস্ট্রি নিতে যতটা টাইম লাগে সেইটুকু। সেজন্য খুব ইজি টু ক্যারি আউট, র্যাপিড অ্যাট ইনএক্সপেন্সিভ, রিকোয়ার কম্পারেটিভলি ফিউ সাবজেক্ট, খুব কম সাবজেক্টেই হয়ে যাচ্ছে, পার্টিকুলারলি সুইটেবল টু ইনভেস্টিগেট রেয়ার ডিজিজ। সেই কারণে যেগুলো খুব রেয়ার ডিজিজ খুব কম হয়, সেই কারণে আমরা এই ক্ষেত্রে আমরা কেস কন্ট্রোল সাইটে বেশি ইউজ করতে পারি। নো রিস্ক টু সাবজেক্ট, এখানে সাবজেক্টের রিস্ক বাড়ানোর কোনো কারণ নেই। অলরেডি সাবজেক্ট যারা কেস আছে তারা রিস্ক ফ্যাক্টর এক্সপোজ হয়ে গেছে, কিন্তু কোর্স স্টাডি কি, আমরা একটা সাসপেক্ট করছি যে স্মোকিংয়ের জন্য লাং ক্যান্সার হয়, সেটা জেনেও আমি তাকে থামাচ্ছি না, তাকে আমি ওয়েট করে যাচ্ছি তার মধ্যে লাং ক্যান্সার হচ্ছে কি না, সেটা একটু আনএথিক্যাল হয়ে যাচ্ছে, সেখানে রেস্ট্রিকশন করা উচিত আমি সাসপেক্ট করলেও। তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম একটা রিস্ক ফ্যাক্টরের দিকে ঠেলে দেওয়ার একটা পসিবিলিটি থাকে। অ্যালাউ স্টাডি টু ডিফারেন্ট ইটিওলজিক্যাল ফ্যাক্টরস, রিস্ক ফ্যাক্টরস ক্যান বি আইডেন্টিফাইড, নো অ্যাট্রিশন প্রবলেম। অ্যাট্রিশন প্রবলেম হচ্ছে লস টু ফলো আপ। দেখা গেল কোর্স স্টাডির ক্ষেত্রে কী হয়, আমি 20 জনকে নিয়ে হয়তো কাজ করছি, 10 জন স্মোকার, 10 জন নন স্মোকার। তাহলে দেখা গেল যে 5 বছর বা 10 বছর পরে এই 10 জন স্মোকারের মধ্যে 3 জন মারা গেল, বা 10 জন নন স্মোকারের মধ্যে 4 জন মারা গেল। তাহলে বাই দ্যাট টাইম কিছু ডিজিজ, কিছু পার্সন মারা যেতে পারে বা অন্য কোথাও চলে যেতে পারে, মাইগ্রেটেড হয়ে যেতে পারে, তো কিন্তু তাদের তো আমি আটকাতে পারছি না। তাহলে সেভাবে লস টু ফলো আপ হয় কেস, তাহলে আলটিমেটলি আমার ক্যালকুলেশনে প্রবলেম হয়। কিন্তু এখানে ফলো আপ লস হওয়ার কোনো কারণই নেই, অলরেডি কেস এক্সপোজ হয়ে গেছে, অলরেডি কেসও হয়ে গেছে, আমি জাস্ট হিস্ট্রি থেকে এটা করবো, এখানে কোনো রকম অ্যাট্রিশন বা লস টু ফলো আপের কোনো কারণ নেই। আর এথিক্যাল প্রবলেমও মিনিমাল, যেটা বলছিলাম কোর্ট স্টাডির ক্ষেত্রে এথিক্যাল প্রবলেম হতে পারে যে তাকে আমি জেনে মানে একটা সাসপেক্ট করেও রিস্ক ফ্যাক্টরের দিকে এগিয়ে দিচ্ছি একটা গ্রুপকে, সেই জিনিসগুলো। ডিসঅ্যাডভান্টেজ কী সেগুলো একটু মাথায় রাখা। প্রবলেম অফ বায়াস রিলাইজ অন মেমোরি অ্যান্ড পাস্ট রেকর্ডস, তখন পড়ানোর সময় বলেছিলাম আমাকে রিকলের উপর ডিপেন্ড করতে হচ্ছে, পেশেন্ট কতটা রিকল করতে পারছে তার পাস্ট হিস্ট্রি তার উপরে, এবং মেডিকেল রেকর্ড যদি মেটিকুলাসলি মেনটেন হয় তাহলেই আমি করতে পারবো, এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। সিলেকশন অফ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল গ্রুপ মে বি ডিফিকাল্ট, তাহলে কন্ট্রোল গ্রুপ সিলেক্ট করা কতটা টাফ আমি বলেছিলাম, একটা কেসের সঙ্গে একটা কন্ট্রোল যখন সিলেক্ট করতে হয় কত কিছু ম্যাচ করে করতে হয়, এবং সেটা রিয়েলি খুব ডিফিকাল্ট যখন মাল্টিপল কনফাউন্ডিং ফ্যাক্টর থাকে। উই ক্যানট মেজার ইনসিডেন্স অ্যান্ড ক্যান অনলি এস্টিমেট দ্য রিলেটিভ রিস্ক, তাহলে আমরা কখনোই ইনসিডেন্সটাকে
মেজার করতে পারি না, শুধু রিলেটিভ রিস্কটাকে মেজার করতে পারি। রিলেটিভ রিস্কটাকে মেজার করা হয় এখানে। সো ডু নট ডিস্টিংগুইশ বিটুইন কজেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস। তাহলে এখানে কিন্তু কোনটা কজেস আর অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর তার মধ্যে আলাদা করা মুশকিল। নট সুটেড টু দ্য ইভ্যালুয়েশন অফ থেরাপি অর প্রফাইলাক্সিস ডিজিজ। অ্যানাদার মেজর কনসার্ন ইজ দ্য রিপ্রেজেন্টেটিভনেস অফ কেস অ্যান্ড কন্ট্রোল। তাহলে এই ডিসঅ্যাডভান্টেজগুলো আছে এই স্টাডির ক্ষেত্রে এখনও। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মানে হাইলাইট করার কথা আমাদের, সেই জিনিসটা হচ্ছে রিলেটিভ রিস্ক। আরেকটা যে জিনিসটা রিলেটিভ রিস্ক একটা মিস করে জায়গাছিলাম, তো সেটা একবার একটু বলে দিই। রিলেটিভ এক্সপোজার রেট তো আমরা দেখেছিলাম, এবার রিলেটিভ রিস্ক যে জিনিসটা সেটা হচ্ছে এটা ক্যালকুলেট করা হয় অ্যামাং দ্য এক্সপোজড কতজন ডিজিজ হয়েছে, মানে অ্যামাং দ্য স্মোকার কতজন লাং ক্যান্সার আছে, A/A+B, সেটার রেশিও হচ্ছে কতজন নন স্মোকার আছে অ্যামাং দ্য, মানে কতজন নন স্মোকারের মধ্যে কতজন ডিজিজ আছে সেটা। তাহলে এখানে যে জিনিসটা আমাকে দেখছি সেটা হচ্ছে আমি ডিজিজ পার্সন আছে অ্যাকর্ডিং টু দিয়ার এক্সপোজার। তাহলে এক্সপোজার রেটটা ছিল হচ্ছে আমার, সেটা অ্যামাং দ্য ডিজিজ পার্সন কতটা পার্সেন্টেজ লোক এক্সপোজ হয়েছে। আর এখানে হচ্ছে অ্যামাং দ্য এক্সপোজ পার্সন কতটা লোকের ডিজিজ হচ্ছে, তার কম্প্যারিজন কতজন নন এক্সপোজ পার্সনের মধ্যে কতজন ডিজিজ হচ্ছে। তাহলে এখানে ডিজিজের কম্প্যারিজন, রিলেটিভ রিস্ক হচ্ছে ডিজিজের কম্প্যারিজন, এক্সপোজার রেট যেটা ছিল সেটা হচ্ছে এক্সপোজারের কম্প্যারিজন। তাহলে ডিজিজের কম্প্যারিজন হলে আমার ডিনোমিনেটর হবে হচ্ছে আইদার এক্সপোজ বা নন এক্সপোজড। আর যদি আমি এক্সপোজার রেটের ক্ষেত্রে যেটা হচ্ছিল, যখন এক্সপোজারের কম্প্যারিজন করছি সেক্ষেত্রে ডিনোমিনেটর হতো আইদার ডিজিজ আর নন ডিজিজ। দিস ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি। দ্য রিলেটিভ রিস্ক আমরা কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে ক্যালকুলেট করি অ্যামাং দ্য এক্সপোজ পার্সন, মানে অ্যামাং দ্য স্মোকারের মধ্যে কতজন লাং ক্যান্সার ডেভেলপ করেছে, অ্যামাং দ্য নন এক্সপোজ পার্সন মানে নন লাং ক্যান্সার পেশেন্ট বা কন্ট্রোলের মধ্যে কতজনে লাং ক্যান্সার ডেভেলপ করেছে। দ্যাট ইজ এ রিলেটিভ রিস্ক ফর কেস কন্ট্রোল স্টাডি। তাহলে আমরা আলটিমেটলি খুব সামারাইজভাবে করলে কেস কন্ট্রোল স্টাডি হচ্ছে একটা রেট্রোস্পেক্টিভ স্টাডি, যেখানে আমরা অলরেডি এফেক্ট হয়ে গেছে, কজও হয়ে গেছে, আমরা এফেক্ট টু কজের দিকে যাব, রেট্রোস্পেক্টিভলি যাব। আমাকে প্রথমে ডেফিনেশন ওয়াইজ কেসের ডেফিনেশন ঠিক করতে হবে, কন্ট্রোল ডেফিনেশন ঠিক করতে হবে, এবং কেস আর কন্ট্রোল সিলেক্ট করতে হবে। এবং কেস আর কন্ট্রোল সিলেক্ট করার জন্য এরকমভাবে সিলেক্ট করতে হবে কোনো কনফাউন্ডিং ফ্যাক্টর যেন এফেক্ট না থাকে, তার জন্য ম্যাচিং করতে হবে। ম্যাচিং করে আমি কেস আর কন্ট্রোল সিলেক্ট করলাম। এবার কেস আর কন্ট্রোল সিলেক্ট হওয়ার পর তাদের আমি এক্সপোজার রেট ক্যালকুলেট করব থ্রু ডিফারেন্ট রেকর্ডস আর ইন্টারভিউ। তারপরে তাদের অ্যানালিসিস করব। অ্যানালিসিস করে কী দেখব, তাদের মধ্যে রিলেটিভ রিস্ক দেখব। দ্যাট মানে তাদের মধ্যে যে এক্সপোজারের মধ্যে কতজন কেস ডেভেলপ করছে আর নন এক্সপোজারের মধ্যে কতজন কেস ডেভেলপ করছে সেটার রেশিও দেখছি, সেটা একটা ব্যাপার গেল। বা এক্সপোজার রেট দেখবো। এক্সপোজার রেট হচ্ছে ডিজিজের মধ্যে কতজন এক্সপোজ হয়েছিল বা নন ডিজিজের মধ্যে কতজন এক্সপোজ হয়েছিল। এবার সেটার একটা কম্প্যারিজন করতে পারি। সেই এক্সপোজার রেটটা আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে দেখবো যে সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা। আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অড রেশিও। অড রেশিওটা আমরা অড ভ্যালু দিয়ে যেটা দেখি, সেটার থেকে ভ্যালু যদি আমার 1 হয় তার মানে হচ্ছে আমার এক্সপোজার ফ্যাক্টরটা মানে অ্যাসোসিয়েটেড নয়, কোনো রিলেশনশিপ নেই আউটকামের সঙ্গে। আর যদি লেস দেন 1 হয় এক্সপোজার ফ্যাক্টরটা হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর, আর যদি মোর দেন 1 হয় সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তো এইভাবে আমরা কেস কন্ট্রোল স্টাডি থেকে কনক্লুশন ড্র করতে পারি। বাট কিপ ইন মাইন্ড ইট ইজ এ টেস্টিং অফ হাইপোথিসিস। এটা আমাদের যেই নলেজটা ছিল, হাইপোথিসিসটা ছিল, সেটাকে একটু স্ট্রং করলো, সেটাকে আমাকে সাসপেক্টটাকে আরও স্ট্রং করলো, যাতে আমরা ফার্দার সেটার উপরে এক্সপেরিমেন্টাল স্টাডি করতে পারি। আশা করি এটা বোঝা গেল। থ্যাংক ইউ অল। ফার্দার ক্লাসে আবার দেখা হবে।